আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী। আর আপনাদের সাথে আজকে আমি থাকবো আহমেদ রশিদ লালি। বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, মার্কেট সম্বন্ধে আলোচনা করব, বিশেষ করে আলোচনা করব গতকালকে ফাইন্যান্স মিনিস্টারের সাথে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছে, সেই মিটিং সম্বন্ধে আলোচনা করব দর্শক মণ্ডলী। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সাথে আছেন আলোচনার জন্য জনাব হাসান মাহমুদ বিপ্লব, সুবক্তা, উনি আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। তার সাথে আছেন আমাদের খুব পরিচিত মুখও বটে অধ্যাপক মিজানুর রহমান, অর্থনীতিবিদ, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ওনাকে আমরা অনেকদিন পরে পেয়েছি অবশ্য আজকে। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। জনাব বিপ্লব, আপনি যেমনটা জানেন যে গতকালকে ফাইন্যান্স মিনিস্টারের সাথে একটা মিটিং হয়েছে ব্যাবের। সেই মিটিংয়ে ওনারা কয়েকটা জিনিস চেয়েছেন, অ্যামেন্ডমেন্টস চেয়েছেন। তার মধ্যে বিশেষ করে তিনটার উল্লেখ করা যায়, সেটা হলো যে ডাইরেক্টর নিয়োগ করার ক্ষেত্রে কোনো রকমের বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশন লাগবে না, এই একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যে ডাইরেক্টররা 10 থেকে 15 বছর ওনারা থাকবেন, যেটা নাকি 2 টার্মে 6 বছর পর্যন্ত থাকতে পারতো। সেখানে বলা হয়েছে যে 10 থেকে 15 বছর পর্যন্ত ওনারা থাকতে পারবেন। এবং তৃতীয়ত যেটা বলা হয়েছে যে ফ্যামিলির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা অ্যামেন্ডমেন্ট করার জন্য। আপনার বক্তব্য? আসলে বাংলাদেশের ব্যাংকগুলো আসলে একটা স্ট্রাকচারাল, হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক পুরা ফ্যামিলিকে 10%-এ আপনার বলেছে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ইন্স্যুরেন্সে 10%-এর বেশি কোনো ফ্যামিলি হোল্ড করতে পারবে না। কিন্তু দেখা গেছে অনেক আগের থেকে পুরনো ব্যাংকগুলিতে আসলে ফ্যামিলি এর থেকে বেশি হোল্ড করে। যেহেতু আগে পারমিশন দেওয়া হয়েছিল, হঠাৎ করে এই ধরনের যখন ডিসিশন আসে তখন এটা কমপ্লায়েন্স করতে অনেক ব্যাংকের অসুবিধা হয়। তো ডিরেক্টররা এইটা যে ছাড় চেয়েছে এটি হতে পারে, কারণ আপনি জানেন যে ব্র্যাক এনজিওর ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের 60% এবং আর্মি ট্রাস্টের আন্ডারে ট্রাস্ট ব্যাংকের একটা অংশ আছে, এবং ডাচ বাংলা ব্যাংকের মালিকানাও কিন্তু ডাচ এবং লোকাল মালিক স্পন্সরদের ফ্যামিলির কাছে কেন্দ্রীভূত, এবং ডাচদের এই বিশেষ সুযোগ কিন্তু আমরা ফরেনারদের দিয়ে থাকি। তো লোকাল, এটাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু 15 বছর আপনার টানা ডিরেক্টর থাকা, এটি আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এখন একটা অভিযোগ উঠছে যে এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয়, আরেক ব্যাংক সুবিধা দিচ্ছে। এবং পুঁজিবাজারে ব্যাংকগুলির আজকে প্রাইস দেখেন, আপনি 7-এর পর থেকে 10 পর্যন্ত একটা ভালো প্রাইস ছিল, তারপর থেকে 11 থেকে ব্যাংকে বলা হতো সবচেয়ে স্ট্রং সেক্টর, কারণ বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ছিল। ইন্টারনাল লোনের কারণে অনেকগুলো ক্ষতর সৃষ্টি হয়েছে। সরকারি ব্যাংকে তো অন্য কারণে হয়েছে। এখন যদি আপনি কেউ যদি জানে আমি 15 বছর থাকব, এটি কিন্তু আমাদের দেশে আপনি এটা বলতে পারেন যে এক ব্যক্তি 2 টার্ম থাকবে, যেহেতু ফ্যামিলি ডেফিনেশন চেঞ্জ করতে বলছে। ফ্যামিলি থেকে তো যদি 2 টার্মও হয় তাহলে একজন না থাকলে আরেকজন থেকে এইভাবে কিন্তু আপনার দেখা যাবে অনেক দিন থাকতে পারবে, এটিতে প্রবলেম নেই। কিন্তু হঠাৎ করে আর বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া ডিরেক্টর নিয়োগের ব্যাপারটা কিন্তু আসলে একটা রেগুলেটরি বডি থাকলে, অবশ্যই রেগুলেটরি বডি কি করবে, তার কাজ হচ্ছে আমানতকারীর স্বার্থ রক্ষা করা। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যই তৈরিই হয়েছে, কারণ আসলে ব্যাংকগুলি চলে তো ডিপোজিটারের মানিতে। তো এদেরকে যদি রেগুলেটরকে যদি সব কাজ থেকে উইথড্র করে নেন তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে। এখন ওনারা যদি এটি বলেন যে রেগুলেটর না করে অর্থ মন্ত্রণালয়ে যে ব্যাংকিং ডিভিশন আছে তাদের অনুমোদন লাগবে, সেটি অন্য ব্যাপার, হয়তো তাদের সুবিধার্থে তারা বলতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে যেহেতু বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, তাদের অর্ডিন্যান্স আছে এবং তাদের কাজ হচ্ছে ব্যাংক অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখা। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত না করে এরকম একটি দাবি করাও আমি ব্যক্তিগতভাবে, কিন্তু জনাব বিপ্লব, আমি এর সাথে আরেকটা একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই যে 6 বছর পরে যদি উনি ডাইরেক্টরশিপ থেকে নামেন, তাহলে উনার মালিকানায় কোনো প্রভাব পড়ে? যেটা নাকি 15 বছর পরে যদি উনারা যা ডিমান্ড করেছেন 15 বছর, তো 15 বছর পড়লে কি কোনো উনার মালিকানায় কোনো ফারাক আসবে? তাহলে এই যে 6 বছরের যে একটা বিধান আছে, 2 টার্মে 3 বছর করে 6 বছর, আর উনারা চাচ্ছেন 10 থেকে 15 বছর,
মানে হোয়াট ডিফারেন্স উইল ইট মেক? আই মিন ডাইরেক্টরশিপে কোনো রকমের না, কোনো আপনার প্রভাব জিনিসটা পড়বে? মেইনলি হচ্ছে কোম্পানির ওনার তো হয় শেয়ার হোল্ডিং স্ট্রাকচার দিয়ে। কোম্পানি আইনে আপনি যদি যত শেয়ারের মালিকানা এক জিনিস, ডিরেক্টর আরেকটা জিনিস। বোর্ড আপনাকে ডিরেক্টর নিয়োগ দেবে, ডিরেক্টররা কিছু বাংলাদেশের ক্ষমতা এনজয় করে। এখানে 6 বছর তারা যে ক্ষমতাতে অভ্যস্ত সেটি 15 বছর চায়। এটি সব ক্ষেত্রে, আপনি যদি অন্য ক্ষেত্রেও দেখেন যত লঙ্গার ভার্সন চায়, যেমন যে কোনো ক্ষেত্রে, তো এটি নিয়ে আমি বিস্তারিত বলবো না। তবে এই চাওয়াটা একটা নর্মালি প্রাইভেট ওন ধরেন ফ্যামিলি কোম্পানি আদার দেন ব্যাংক ইনস্টিটিউট, ওগুলিতে কিন্তু আপনি আনলিমিটেড টাইম থাকতে পারেন, কারণ যেহেতু ওটা আপনি তৈরি করেছেন করেছেন। ব্যাংক কিন্তু অন্য লোকের টাকা, এটা কিন্তু আপনার টাকা না। আপনি যখন একটা ধরেন স্কোয়ার ফার্মা তৈরি করলেন, আপনার নিজের মূলধন নিলেন, ক্যাপিটাল মার্কেট থেকে কিছু নিলেন, ব্যাংক থেকে নিলেন, এখন লং টার্ম লোন নাই, মানে কোম্পানিটা গড়ে তুলেছেন আপনি, এখন আপনার ফ্যামিলি, তখন আপনি ওটার মধ্যে থাকলেন। আর একটা জিনিস হচ্ছে আপনি ডিপোজিটের টাকা দিয়ে, অবশ্যই বোর্ড অফ ডিরেক্টর অবদান আছে, কিন্তু আপনি দেখেন ব্যাংকে কিন্তু এখন সিওদেরকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে, এমডি এবং সিওকে। তো আমার ধারণা এটি হচ্ছে বাংলাদেশের এই এশিয়ার মধ্যে ক্ষমতা জিনিসটা পছন্দ করে, মালিকানার থেকে আসলে ক্ষমতা জিনিসটা মানুষের পছন্দ। এটি আমি শুধুমাত্র ক্ষমতা বা কিছু প্রভাব ছাড়া কোনো পরিবর্তন দেখছি না। আপনার কাছে তো শেয়ার থাকবেই, তো শেয়ারের মালিকানায় তো চেঞ্জ হচ্ছে না, তো সুতরাং এই চাওয়াটা একটু অতিরিক্ত আমার কাছে মনে হয়। একটু অতিরিক্ত। মিজান ভাই, আপনার কাছে আসি, এ বিষয়ে যদি কিছু বলেন সেটা বলবেন। পাশাপাশি আরেকটা বিষয় একটু বলতে চাই, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা নিয়ে আপনিও একটু বলবেন বিপ্লব ভাই। সেটা হলো যে আমাদের গতকালকে এসইসি একটা প্রব করার জন্য, ডরিন পাওয়ারের ইনকোয়ারি করার জন্য, অ্যাবনর্মাল শেয়ার প্রাইস ওঠানামার ফলে, যেটা 63 টাকা 80 পয়সা ছিল ডরিন পাওয়ারের প্রাইস, সেটা 123 টাকা 70 পয়সা হয়েছে। সবচাইতে বড় কথা, প্রাইস তো উঠতেই পারে, কোনো যদি ভালো নিউজ থাকে সেটা উঠতেই পারে, সেখানে কোনো সমস্যা নাই। সমস্যাটা যেটা হচ্ছে যে ইপিএস যেটা ছিল গত বছরে 0.36, সেইটাকে এখন দেখানো হচ্ছে 2.22। তো এখন এই যে উল্লম্ফন হলো, কোম্পানি বলছে যে আমাদের দুইটা সিস্টার কনসার্ন ছিল, ওইটার প্রফিট অ্যাড হওয়াতেই উল্লম্ফন হয়েছে। এখন এসইসি এই ব্যাপারে একটা ইনকোয়ারি কমিটি করেছে। তো এইটা আপনি মানে প্রাইস উল্লম্ফন হওয়াকে কি বড় কিছু, নাকি এই যে ইপিএস দেখানো হয়েছে? এবং বলা বাহুল্য যে এর আগে আরও কিছু কোম্পানির ইপিএস কিন্তু এরকম দেখানো হয়েছে, এবং সেখানে কিন্তু একটা ইনভেস্টিগেশন হচ্ছে, যেটা আমরা জানি বিএসআরএম এর বিষয়, যে ওখানে ট্যাক্স ওনারা দেখিয়েছিলেন অনেক কম, 97 লক্ষ, পরবর্তীতে ওনারা পরের কোয়ার্টারে গিয়ে 29 কোটি টাকা ট্যাক্স ইয়েটা দেখিয়েছেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে বাজারে, এইটার ব্যাপারে আপনি কি মনে করেন এসইসি আর কি কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ লালি ভাই আপনাকে। আপনি একটা যে প্রশ্ন করলেন, এটা একটা খুবই মৌলিক একটা প্রশ্ন। ক্যাপিটাল মার্কেটে স্টকের মূল্য আপস ডাউনস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়েছে, যে দেখবেন যে ফাইন্যান্সিয়াল যে ডিসক্লোজারগুলো, সেখানে দেখবেন শুধু ডোরেন পাওয়ার না বা শুধু বিএসআরএম না, অনেকগুলো কোম্পানি আছে দেখবেন ফার্স্ট কোয়ার্টারে হয়তো অনেক কম, সেকেন্ড কোয়ার্টারে অ্যাবনর্মালি হাই, থার্ড কোয়ার্টারে আবার হয়তো কম, ফাইনাল ডিভিডেন্ড হয়তো তাদের মতো করে দিচ্ছে। এবং সত্যিকার অর্থে যে এই সমস্ত ম্যানিপুলেশন অথবা এক্সাজিরেশন অথবা কনসিলমেন্ট অফ ফ্যাক্ট, যেভাবেই আপনি বলেন না কেন, এই সমস্ত ঘটনার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের যে আস্থা স্টক মার্কেটে থাকার কথা, সেটা কিন্তু হ্রাস পাচ্ছে এবং পেয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, যে আপনি জানেন যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা করা হলো 2015 সালে, এটা করার পেছনে কিন্তু মূল কারণ ছিল যে কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, সেখানে কোনো ধরনের ফ্যাব্রিকেশন বা ম্যানিপুলেশন যাতে না থাকে। এখন আজকে ডোরিন পাওয়ারটা আপনি যদি দেখেন, যে এই যে অ্যাবনর্মালি যে ফ্লাকচুয়েট করলো, এবং এটার প্রেক্ষিতে যে সাধারণ ইনভেস্টররা যারা এখানে চলে আসলো, হয়তো কেউ কেউ এখানে গেইন করেছে, অ্যাবনর্মাল গেইন, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আবার অ্যাবনর্মাল লসও কিন্তু তাদেরকে ক্যারি করতে হবে। এবং এটার ফলে যেটা হবে যে আমরা সাধারণ বিনিয়োগকারী যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস এই মার্কেটের উপর আস্থাটা কিন্তু কমে যাচ্ছে।
এখন সত্যিকার অর্থে এই বিষয়গুলো দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তাৎক্ষণিকভাবেই এটাকে কগনিজেন্সে নিয়ে এনকোয়ারি করে দেখা উচিত কেন এটা তারা করলো। এই প্রসঙ্গে হয়তো আমি আরেকটা কথা বলতে পারি। আপনি দেখবেন যে একটা কোম্পানি ইতিপূর্বে যখন ছিল, যখন প্রিমিয়ামে যখন ইস্যু করতো, যেমন একটা শেয়ারের দাম ছিল 23 টাকা, 13 টাকা প্রিমিয়ামে তারা ইস্যু করেছে। আজকে আমরা দেখলাম এই শেয়ারটির দাম হয়তো 10 টাকা বা 11 টাকার মতো চলে আসছে। আমি কোম্পানির নামটা বললাম না। এখন এখানে একটা বিষয় খুব বলা দরকার, এসিসি হচ্ছে রেগুলেটরি বডিজ এবং তাদের প্রায়োরিটি থাকা উচিত সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ যাতে সম্পূর্ণরূপে রক্ষা করা হয়, এবং সেজন্যই কিন্তু তারা মার্কেটগুলো মনিটর করবে। কিন্তু একটা কোম্পানি যখন প্রিমিয়ামে যখন ইস্যু করে দেয়া হলো এবং এসিসি হয়তো বলছে যে কোম্পানি যে রিপোর্টটা সাবমিট করেছে ম্যানেজার টু দ্য ইস্যুর কাছে, এটা আবার ডিএসি হয়তো দেখেছে এবং তার ভিত্তিতে ফাইনালি কিন্তু এসিসি তারা অনুমোদন দিয়েছে। এখন এসিসি কিন্তু এর দায়ভার এড়াতে পারবে না, কারণ চূড়ান্ত ক্ষমতা কিন্তু এসিসির হাতে, যে তারা একটা কোম্পানির ইস্যু করার সুযোগ ওই টাকায় দিবে কি দিবে না। আজকে যে মার্কেটে যে এই যে দামটা, তার দাম 10 টাকা বা 11 টাকা, এর দায়িত্ব কে নেবে? কারণ প্রাতিষ্ঠানিকভাবে যখন এসিসি বলছে যে না, এই কোম্পানির একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাটলিস্ট এত টাকা, সে হয়তো 25 টাকা বা 23 টাকা, কিন্তু আজকে যখন মার্কেটে যখন এটা অ্যাবনর্মালি যখন 11 টাকা, 10 টাকা বা 12 টাকা চলে আসছে, তার দায়ভার কি এসিসিকে এড়াতে পারবে? আমার মনে হয় না। এখানে কয়েকটা বিষয় আমি একটু আপনার সাথে অ্যাড করে দিই। সেটা হলো যে দেখেন, যখন শেয়ারটা বাজারে আসে তখন এই শেয়ারটার কিন্তু একটা পেড আপ থাকে। বাজারে আসার পরে এটা ডাইলিউশন হয়। এই ডাইলিউশন এফেক্টটাও কিন্তু মানে আস্তে আস্তে 2 বছর লেগে যায়, কারণ যে টাকাটা তুললো বাজার থেকে সেটা ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট আসা। সো কাজেই এখানে এসিসিকে যে আমি খুব একটা বলবো। এবং আরেকটা বিষয় আমি একটু বলি আপনাকে, সেটা হলো যে দেখেন, এসিসি একটা রেগুলেটরি বডি যে নাকি ডিসক্লোজার বেসড এখন দিচ্ছে আপনাকে। আগে যেটা হতো ফিজিক্যালি যেত দেখতো, এখন কিন্তু ওই জিনিস নাই। আমাদের এডিবির সাথে একটা অ্যারেঞ্জমেন্ট এবং অ্যাগ্রিমেন্টে 1998-এর পরে ওই জিনিসটা নাই, এখন ডিসক্লোজার বেসড। এ বিষয়ে আমি একটু বলতে চাই যে এই ডিসক্লোজার যারা দিচ্ছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে ধরতে হবে। যে কোম্পানির সিএফও কিংবা অ্যাকাউন্টস বানাচ্ছে সেটাকেই তো অডিটররা অডিট করছেন, তো ওই বানাবার সময় কিন্তু ওদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, সেই কোম্পানিকে। এখন সময় এসছে। আমি একটা ফোন নিয়ে মিজান ভাই যদি অ্যালাউ করেন। দর্শক কে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। বোধহয় লাইনটা ড্রপ হয়ে গেছে। জি সরি, মিজান ভাই বলেন। হ্যালো, আপনি আছেন লাইনে? হ্যালো, আমি আছি লাইনে। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ খান আজাদ হোসাইন। বিনয়ের সাথে একটা জিনিস জানতে চাই, যে ব্যাংক থেকে টাকা নেয়ার পর সে সুদে আসলে সব কিছু পরিশোধ করতে পারে, কিন্তু বন্যার পানির মতো, জোয়ারের বানের মতো মাগনা টাকা আইপিও থেকে নিয়ে তাদের লাভ্যাংশ দিতে পারে না। এই বিষয়ে যদি একটু সুন্দরভাবে বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা শুনতে থাকেন, হয়তো আমার অতিথিরা উত্তরটা দিবেন। বিপ্লব ভাই, আপনি যদি এটার উত্তর দেন। জি, আমি একটু ফিরে আসি। তো যেটা বলছিলাম, যে যদি কোনো কোম্পানি যদি কোনো ফ্যাব্রিকেশন করে থাকে তার অ্যাকাউন্টসের ক্ষেত্রে বা তার কোনো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, এবং ইস্যু ম্যানেজার যেহেতু এটা চেক করে বলছে ইট ইজ ফাইন, এখন এসিসি যেহেতু সর্বোচ্চ অ্যাপেক্স বডি রিগার্ডিং দিস ক্যাপিটাল মার্কেট, তাহলে এসিসি তাৎক্ষণিকভাবেই কিন্তু একটা কোয়ারি কিন্তু করতে পারে। তাৎক্ষণিকভাবে যদি এসিসি মনে করে এই তথ্যটা সাসপিশিয়াস, তাৎক্ষণিকভাবেই কিন্তু একটা এনকোয়ারি করে এটা দেখতে পারে। না, সেটা হচ্ছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে ইতিপূর্বে অনেক ঘটনাগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি নাই, সেটাও কিন্তু একটা বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি কিন্তু এসিসিরই দেখা দরকার। এবং আরেকটা জিনিস আমি একটু ধরিয়ে দিই আপনাকে, এসিসি যে বিষয়টা, এই যে আমরা যে প্রশ্নটার অবতারণা করলাম যে ইপিএসটা বেশি দেখাইছে ইত্যাদি, এইটা প্রাইমারি রেগুলেটর হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের দ্যার ইজ এ ডিপার্টমেন্ট কল্ড কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট।
ওনাদের কিন্তু এই জিনিসটা দেখার বিষয়, অ্যান্ড দে আর সাপোজ টু রিপোর্ট টু এসইসি। আমাদের সমস্যাটা হলো যে সব কিছু এসইসিকে দেখতে হয়। এখানেও কিন্তু একটা সমস্যা আমি মনে করি যে মার্কেটে যারা প্রাইমারিলি যারা রেগুলেট করছে উনাদের দায়িত্ব সবচাইতে প্রথমে যে ওনারা দেখে ইনভেস্টিগেট করে রিপোর্ট এসইসিকে পাঠাবে, দেন এসইসি উইল লুক ইনটু ইট অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেট করতে হলে এসইসি উইল টেক ডিসিশন। কিন্তু মানে সমস্যাটা হয়ে যায় কি যে সব কিছু যেন এসইসির ঘাড়ে গিয়ে পড়ে যায়। এইটাও একটা কিন্তু আমাদের ল্যাকিংস আছে, যেখানে আমার মনে হয় একটু ঠিক করা দরকার। জি বিপ্লব ভাই, আপনি যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু বলি, এসএসসি একটা নতুন আইন করেছে, এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যদি অস্বাভাবিক কোনো ইপিএস হয় কোম্পানিকে কিন্তু সাথে সাথে ব্যাখ্যা দিতে হবে। এটি কিন্তু আমরা কয়েকটি কোম্পানিকে দিতে ব্যর্থ হয়েছে, আমরা দেখেছি। কোম্পানিগুলি নামি না বলছি, এক্ষেত্রে এসএসসি বা ডিএসসি কিন্তু এটি একটু মনিটরিং জোরদার করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে আইপিওর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমি ওনার সাথে সহমত যে আমাদের প্রচুর আইপিও এসেছে, কিন্তু আনফর্চুনেটলি ভালো আইপিওকে তো আসলে নিয়ে আসতে হয়। আমরা ধরেন আপনারা যখন ডিএসসিতে ছিলেন, যখন এই মানে যেটি আপনার হয়নি ডিমিউচুয়ালাইজ হওয়ার আগে ডিএসসি অনেক প্রোঅ্যাক্টিভ ছিল, যেমন গ্রামীণ ফোনকে আনার ক্ষেত্রে কাজ করেছেন। আজকে যদি ইউনিলিভারকে আনতে চান বা গভর্নমেন্টের সবচেয়ে ভালো 2-3টা কোম্পানি আনতে চান, তখন কি ওনারা আসবেন না আপনাকে যেতে হবে? ধরেন আপনার বাসায় আপনি দেশের প্রেসিডেন্টকে দাওয়াত দিবেন, ইউ হ্যাভ টু গো দেয়ার, এবং তাকে কনভিন্স করতে হবে। আনফর্চুনেটলি গত বেশ কিছুদিন ধরে আমরা খুব ভালো কোয়ালিটির আইপিও একটা ল্যাকিং আছে। একটা যদি মাল্টিন্যাশনাল কোম্পানি আর 2টা গভর্নমেন্ট ভালো কোম্পানি আসলে কিন্তু বাজারে অনেক ফরেন বিনিয়োগকারী এবং আরও বড় বড় বিনিয়োগকারী যারা 10-এর পর সাইড লাইনে আছে তারা চলে আসতে। তো এটি দরকার। এবং আপনি যে বলছেন ডিসক্লোজার বেস আইপিও, এসএসসি কিন্তু একটা সংশোধন করেছে। এসএসসি যদিও আগের দায়িত্ব এড়াতে পারেন না, এবং আমি জানি কোম্পানির নাম না নিয়ে বলছি, একটি কোম্পানি হঠাৎ আইপিওতে প্রিমিয়ামে আসলো 96 টাকা হলো, এখন সেটা জেড গ্রুপ সেকেন্ড ইয়ারেই ডিভিডেন্ড দিতে ফেল করেছে। তখন বলা হয়েছিল ইন্ডাস্ট্রিটা খুব গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তো এইগুলি কিন্তু আসলে তাদের দায়িত্ব। অনেক ক্ষেত্রে ফেল করার পরে কিন্তু তারা একটা সংশোধন করেছে। প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু এখন টোটালি আলাদা আইন। আপনি জানেন রোড শো করে মার্কেট উইল মানে ডিসাইড প্রিমিয়ামটা কি হবে, এটি একটি পজিটিভ। হ্যাঁ, বুক বিল্ডিং মেথডে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে প্রিমিয়ামের ক্ষেত্রে তখন দায়ভারটা রেগুলেটরের কমে গেছে। কারণ এবং যেভাবে বুক বিল্ডিংয়ের আইনটা হচ্ছে অত বেশি পার্টিসিপেট, মানে আসলে ফেয়ারের কাছাকাছি প্রাইস হওয়ার কথা। আর ডরিন পাওয়ার নিয়ে অনেক কথা হয়েছে। এখন দেখেন ডরিন পাওয়ার যখন আসলো তখন তার পেইড আপ ক্যাপিটাল ছিল 80 কোটি টাকা আর তার লোন ছিল 900 কোটি টাকা। আমি একদম ফ্যাক্টই বলছি, তার মানে লোনটা 11 টাইমস হায়ার। অথচ এখানে অনেকগুলো পাওয়ারে, আমি নাম বলছি না কোম্পানি, যাদের জিরো লোন, তাদের শেয়ার কিন্তু ডরিন পাওয়ারের 1/3। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আমরা যে বিনিয়োগকারীদের লিটারেট করতে চাচ্ছি, বিনিয়োগকারীরা এখন এমনগুলো শেয়ার কিনছে, বিনিয়োগকারীর সাথে কিন্তু প্রতিষ্ঠান, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক বলেন অন্যরা জড়িত। এরা করছে কি, যেই শেয়ারগুলোতে লোনের ব্যবস্থা নাই, মানে পুরনো শেয়ার না, বা ধরেন যাদের মার্জিন রুলে যে শেয়ারগুলি আটকানো নাই, সেই সব শেয়ারগুলোই কিন্তু বাজারে ওঠানামা করছে। কেন? তাহলে যারা এই বাজার মেকার তারা চিন্তা করছে এই শেয়ার তো কোনো জায়গা থেকে আসবে না, মানে সে তখন প্রথমে এগুলিকে কালেক্ট করে দেন এক্সচেঞ্জ করে। এখন আমাদের বাজারে কিন্তু আপনাদের চেষ্টায় টার্নওভার বেড়েছে। আমি জানি আপনি নিজে মাননীয় অর্থমন্ত্রীর সাথে কয়েকবার দেখা করার ব্যবস্থা করেছেন এবং একটা প্রচেষ্টা নিচ্ছেন, কিন্তু বিনিয়োগকারীকেও আমি এই অনুষ্ঠানের মধ্যে বলছি, দায় কিন্তু বিনিয়োগকারীও এড়াতে পারবেন না। যখন আমার টাকা আমি বিনিয়োগ করব, একমাত্র ক্যাপিটাল মার্কেট ব্যতীত যদি ধরেন আপনি একটা মুদি দোকানও করতে চান, আপনি কিন্তু 10টা সফল মুদি দোকানদারের সাথে বৈঠক করেন। আপনি যদি ইন্ডাস্ট্রি করতে চান তাহলে সফলের সাথে কথা বলেন। বাফেট একটা কথা বলেন যে নিউ ইয়র্ক স্টক চেঞ্জের কথাই বলেন, বলে এখানেই একমাত্র মানুষ আসে মার্সিডিজে করে, বুদ্ধি নেয় যারা আপনার সাবে করে যাতায়াত করে। আমাদের এটাও ক্ষেত্রে একটা 1 টাকার ফোনে মানুষ জানতে চায় কয়েক ধরেন 50-100 কোটি টাকা বিনিয়োগের, আপনার থেকে হয়তো জানতে চায়, আমার থেকে, আমরা বলি না কিন্তু অনেকে বলেন। আপনি 100 কোটি টাকার বিনিয়োগ করবেন আপনি 1 টাকা খরচে, তাহলে আপনার রিস্কটা চিন্তা করেন, আপনার রিস্ক কিন্তু 100 কোটি টাকাই। তো আমাদের বিনিয়োগকারীদের একটু লিটারেট করতে হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা একটু জোরদার করতে হবে। এখানে আপনাদের ভূমিকা আছে, ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, স্যাররা আছেন। এখন প্রবলেম হয়ে গেছে আমাদের বিনিয়োগকারীদের একটা বড় অংশ আসলে প্রাইসিংই করতে জানেন। আপনি যদি ডিসিএফ মেথড বলেন, সত্যিকার অর্থে স্টক এক্সচেঞ্জের বডিতেও যারা আছে
তারাও জানে। এইটা আশ্চর্য। ধরেন আপনি একটা চেয়ারম্যান, একটা ডিমিউচুয়ালে হয়েছে, আপনি এমন একজনকে দিলেন যার ফাইন্যান্সিয়াল নলেজ নাই। বাংলাদেশে এটা একটা বড় প্রবলেম, মানে একটা পদ আছে, আপনি ওই পদটা নেওয়ার জন্য মারাত্মক লবিং শুরু করে দিলেন, বাট ওই পদটা আপনি নেবেন কিনা বা ওই পদটা আপনি বোঝেন কিনা, এটি একটি বড় ধরনের ল্যাকিংস। আর এসএসসির আরেকটা ল্যাকিংস বলবো, দুটা জায়গায় আমি মনে করি দুটা কমিশনার এসএসসির শক্ত হওয়া দরকার। একটি হচ্ছে লতে আছেন, কিন্তু আমার ধারণা একটা ভালো লয়ারকে ল কমিশনার করা উচিত, যেমন আরিফ খান সাহেব সাথে সেই সময় কিছুটা এসএসসি ডাইনামিক ছিল তার বিষয়ে। এখন যেমন ধরেন আরেকটা নাই কমিশনার, সেটা হচ্ছে এফসিএ বা অ্যাকাউন্টেন্ট থেকে অবশ্যই একটি কমিশনার দরকার। এই যে আইপিও এর প্রাইসিং বা কোম্পানি যে জাগলারি করে অ্যাকাউন্টসের, এটি দেখার জন্য তো একটা লোক লাগবে। এবং এসএসসিতে কিন্তু অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেতে চাবেন যদি কমিশনার, এটা তো মর্যাদার ব্যাপার, সাংবিধানিক পদ। বা ধরেন এখন সব কিছুই যদি আপনি ধরেন ফাইন্যান্সের লোক, ধরেন আমাদের এখানে ফাইন্যান্সের অনেক প্রফেসর আছেন, অন্য জায়গায় আছেন, কিন্তু প্রবলেম হচ্ছে প্রফেশনাল লোক যদি না দেন, ল অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে যদি ধরেন প্রফেসরদের, একাডেমিশিয়ানদের নেন, তারা অনেক সময় জাগলারিটা ধরতে ব্যর্থ হবেন। তো আপনারা প্রধান বা বাকি কমিশনারদের নেন, কিন্তু এই দুটো কমিশনার আমার মনে হয় যে এই দুটো যদি আপনি একটা ভালো লয়ার এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা অ্যাকাউন্টিংয়ে খুব ভালো জানা নেন, তাহলে আমার ধারণা পুরো এসএসসিটাই বদলে যাবে। গত কালকে এসএসসির যে মিটিং, সেখানে 100 কোটি টাকার একটা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড অ্যাপ্রুভাল পেয়েছে, এবং সেটা ভেরি ইন্টারেস্টিংটা হলো এই জন্য বললাম যে এটা শারিয়া ফান্ড ইসলামী ব্যাংকের। আমার মনে হয় যে এটা বেশ ভালো করবে বলে আশা করছি, বিকজ শারিয়া ফান্ডে তো অনেকে শরিয়া ফান্ডে ইয়ে করে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। মিউচুয়াল ফান্ড তো আসা ভালো একটা মার্কেটের জন্য, যে ব্যাংকগুলো নিয়ে ব্যাংকের ডাইরেক্টররা যে আমি বিপ্লব সাহেব কিন্তু হি রাইটলি পয়েন্টেড আউট এ নাম্বার অফ থিংস। তো এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি যে ব্যাংকগুলোর এখন যারা ডাইরেক্টর আছেন, তাদের একটা বিরাট অংশের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে যে এই পাওয়ারটাকে তারা সঠিকভাবে ব্যবহার করছে না। এবং আমরা দেখেছি যে অনেক ব্যাংকের ডাইরেক্টর অন্য ব্যাংকগুলো থেকে আনডিউলি তারা অনেক টাকা নিয়েছে, বড় করেছে, এবং পরবর্তীতে তারা সঠিকভাবে সেটা চালাতে পারে নাই। আবার একইভাবে দেখছি যে একজন ডাইরেক্টর স্ট্যাটিউটারিলি তার যে এন্টাইটেলমেন্ট, সুযোগ সুবিধা, সেটা তো তারা নিচ্ছেই, কিন্তু আনঅফিশিয়ালি তারা যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সেটাও কিন্তু মানে দেখার মতো অনেক বেশি। এখন আমরা ব্যাংকিং খাতে যেটা দেখছি যে এখানে কিন্তু এমনি কর্পোরেট গভর্নেন্সের অনেক ঘাটতি আছে। এটা কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের অর্থনীতি কিছুটা হলেও কিন্তু এখন রাইজিং, কিন্তু ব্যাংকিং খাতগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু সেমি প্যারালাইজড, এই শব্দটাই আমি বলছি। এবং সেক্ষেত্রে যদি একজন ডাইরেক্টরকে 15 বছর যদি রাখার সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় ব্যাংকিং সেক্টর ধ্বংস করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে এ ধরনের একটা সিদ্ধান্ত আমরা বিবেচনার মধ্যে আনতে পারি। আর একটা জিনিস আপনি কিন্তু রাইটলি বলছিলেন যে ওনারশিপ যে সেটা কিন্তু ডাইরেক্টরদের কিন্তু থেকেই যাচ্ছে। আর যেহেতু ব্যাংকের ক্ষেত্রে আপনি মেইন টাকাটা কিন্তু আসছে যারা ডিপোজিট যারা রাখছে তাদের টাকা, তো সেক্ষেত্রে একজন ডাইরেক্টরও কিন্তু তার মাথায় রাখতে হবে উনি কিন্তু হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ডিপোজিটার্স। তো সেক্ষেত্রে তার এই সুযোগ সুবিধা বাড়ানো মানে হচ্ছে যে ভবিষ্যতে এখান থেকে কারাপশানটা যাতে আরও বেশি করে করা যেতে পারে, ইরেগুলারিটিসটার মাত্রাটা বেড়ে যাবে। আর যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিন্তু একটা কোনো না কোনোভাবে কনসার্ন এখানে থাকা উচিত, তো সেইখান থেকে ডাইরেক্টর নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে এই সেপারেশনটা করার তো দরকারই নাই, বরং নিয়োগের ক্ষেত্রে আরও যাতে স্ট্রিনজেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনসটা যাতে প্রতিপালিত হয় সেটাই কিন্তু করা উচিত। কারণ ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি ব্যাংকিং খাতের অবস্থানটা কিন্তু খুব খারাপ, এবং যে সমস্ত কারণে খারাপ হয়েছে এই সমস্ত ডাইরেক্টরদের নানা ধরনের ডিউ বা আনডিউ ইনফ্লুয়েন্স করার কারণে। তো সেক্ষেত্রে আমার এ থেকে বলছি কোনোভাবেই এটা মানে বাস্তবায়ন করার কোনো সুযোগই নাই, বরং যে সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করছে সেটা যেন ওই সুযোগ সুবিধার মধ্যেই যাতে থাকে, এর বাইরে যাতে না যায়, সেই দিকে বোধহয় আমাদের মনোনিবেশ করা দরকার। এবং বাংলাদেশ ব্যাংকের যে সার্ভিলেন্স এবং তাদের সরাসরি যে প্রভাবটা নিয়োগের ক্ষেত্রে সেটা অবশ্যই থাকবে। কিছুটা হয়তো একটা কোঅর্ডিনেশন থাকবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এই দাবিটা আমার মনে হয় এই মুহূর্তে করাটা ঠিক না, যেখানে আমাদের অর্থনীতির কিছুটা হলেও কোনো ক্ষেত্রে আমরা একটা পজিটিভ
মানে প্যারামিটার আমরা লক্ষ্য করছি, এই জিনিসগুলো আসলে ব্যাংকিং সেক্টরটাই কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইতিপূর্বে আরও অনেক ঘটনা দেখেছি। রাইট, এই ব্যাপারে আরেকটু শুনতে চাচ্ছি যে 100 কোটি টাকার ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, যেটা শরিয়া ফান্ড, ইসলামী ব্যাংক যেটা কালকে পারমিশন পেল, 50 কোটি টাকার পেড আপ ইতিমধ্যে ইসলামী ব্যাংক দিয়েছে, 25 কোটি টাকার প্লেসমেন্ট পেয়েছে, 25 কোটি টাকা পাবলিক থেকে তুলবে। এই ব্যাপারে যদি এই ফান্ডটার ইয়েটা কেমন আপনি মনে করছেন, যে এটা প্রথম বোধহয় শরিয়া ফান্ডের মিউচুয়াল ফান্ড? আমি মনে করি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে আরও অনেক ধরনের সিকিউরিটিস কিন্তু আসা উচিত এটার এক্সপানশনের জন্য। কারণ অ্যাবসলিউটলি স্টক বেসড একটা সিকিউরিটি স্টক ক্যাপিটাল মার্কেট থাকবে এটা কিন্তু ঠিক না। কারণ বিদেশে আপনি দেখবেন যে সেখানে মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এটাও কিন্তু এই মার্কেটে কিন্তু আসতে পারে, যেটা কিন্তু আমাদের এখানে নাই। এখন আমাদের টোটাল যে ক্যাপিটাল মার্কেটের যে সাইজটা, তার সাপেক্ষে দেখবেন মিউচুয়াল ফান্ড কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, এবং মিউচুয়াল ফান্ডগুলো যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু স্টক মার্কেটের যে জার্কিংটা কিন্তু কিছুটা হলেও কম হবে এবং মার্কেটের স্ট্যাবিলিটিটা কিন্তু বাড়াবে। যেহেতু এটা একটা নতুন ডাইমেনশনের একটা মিউচুয়াল ফান্ড, আমরা লেট আস হোপ ফর দ্য বেস্ট, এবং আমার ধারণা এটা মার্কেটের একটা নতুন মাত্রা এবং পজিটিভ দিক হিসাবে আমি দেখি। রাইট, মিউচুয়াল ফান্ড পজিটিভ দিকটা হলো যে শরিয়া ফান্ডের প্রথম এই ইয়ে আসলো একটা মিউচুয়াল ফান্ড, এবং যেমনটা আপনি জানেন যে মিউচুয়াল ফান্ডে কিংবা অন্যান্য শেয়ারে অনেকে ইনভেস্ট করেন না সুদ ভিত্তিক বলে। সো এই ফান্ডে হয়তো সেই সকল বিনিয়োগকারীরা এই ফান্ডে যোগ দিতে পারেন এবং ইয়ে করতে পারেন। এই ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের হাতে মাত্র 2.5 মিনিট সময় আছে। বিপ্লব ভাই, আপনাকে আরেকটা শেষ প্রশ্ন যেটা, সেটা হলো যে বাজার এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? কারণ কয়েকদিন ধরে আমরা দেখছি যে একটু পতন। আমি যেটি আপনাকে বলছি এটি খুবই পজিটিভ, কারণ আমাদের দেশে আপনারা শরিয়া ইন্ডেক্স চালু করেছেন ডিএসই, আমাদের দেশে অনেক লোক আছে, অ্যাটলিস্ট 20% লোক আছে যারা ইসলাম ভিত্তিক বিনিয়োগ করতে চায়। আমরা যেহেতু মেজরিটি মুসলিমের দেশ, এটি থাকা উচিত। মালয়েশিয়ায় আছে, যেসব দেশ মুসলিমদের তাদের কিন্তু আছে শরিয়া ভিত্তিক, মালয়েশিয়ায় সব রকম আছে। তো এটি একটি অত্যন্ত পজিটিভ দিক, কারণ আপনি দেখবেন ইসলামী ব্যাংকে যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু প্রথম বিনিয়োগকারীদের হিসাব করে তারা কিন্তু অনেক বেনিফিটেড, কারণ অল্প ক্যাপিটাল থেকে আজকে যে পরিমাণ গেছে প্রত্যেক বছর একটা ধারাবাহিক ডিভিডেন্ড দিচ্ছে, এবং যেহেতু ইসলামী ব্যাংক এটা স্পন্সর, আমরা আশা করব একই ধারাবাহিকতা বজায় রাখবে। এটি বাজারে কিন্তু নতুন ডাইমেনশন দিবে। ধরেন যারা নন ইসলাম ভিত্তিকে আগ্রহী ছিল না, একটা নতুন ধরনের বিনিয়োগকারী ইনক্লুড করবে। আমাদের বাজারে তো বিনিয়োগকারী দরকার, সুতরাং এই একটা বড় অংশ এটি দিয়েই শুরু হবে। আমরা আশা করছি এই ধরনের আমরা 5 থেকে 10 লাখ বিনিয়োগকারী হয়তো ভবিষ্যতে পাবো। বাজারে অনেক বিনিয়োগকারী কমে গেছে। আর দ্বিতীয় যেটি বলছি বাজারের কথা, আমাদের ইকোনমির যেসব ইন্ডিকেটরগুলি ভালো, যেমন ধরেন আমাদের সামনের 2021 বা 41 সালের মধ্যে আমরা পাওয়ার, তারপর ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আপনার ফার্মাসিউটিক্যাল, এই 3টা খাত কিন্তু খুব ভালো। তো এই 3টা খাতের যেগুলি ভালো শেয়ার, এগুলিতে যদি বিনিয়োগকারীরা সত্যিকার অর্থে বিনিয়োগ করেন তাহলে কিন্তু একটা রিটার্ন পাবেন। এখন কুইক, আমাদের দেশে এত ট্রেডিং এবং এত কুইক বিনিয়োগ, এবং সবচেয়ে বড় কথা ইনস্টিটিউশন নিটিং করে, মানে এটি কিন্তু একটু আমার মনে হয় যে আপনারা আছেন যারা মানে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে বলতে পারেন যে এই কাজটা যাতে ইনস্টিটিউশন না করে। এবং আমি মনে করি এই যে আমাদের যে প্রবৃদ্ধি এডিবিও বলছে 8-এর উপরে হবে, এই 3টে সেক্টরে ভালো শেয়ারে বিনিয়োগ করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। রাইট, যেমনটা বিপ্লব ভাই বলছিলেন যে বাজারটা সামনের দিনগুলোতে অনেক ভালো একটা প্রবৃদ্ধি উনি দেখতে চান, উনি মনে করেন যে হবে, আমরা সবাই তাই মনে করি। 30 সেকেন্ডে আপনি যদি বলেন। আমি শুধু একটা কথা বলবো যে ডিসক্লোজারের যে টাইমটা ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, এবং এটা অন্য একটা সেশনে হয়তো ডিসকাশন করব। তো সেক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য বলা হচ্ছে ডিসেম্বর, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আদার্সের জন্য বলা হচ্ছে জুন, এটা আমার মনে হয় আমাদের টোটাল সিস্টেমের সাথে এটা পজিটিভলি যাবে বলে আমার মনে হয় না। হয়তো রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে ইট ইজ গুড, বাট ইট ক্যানট বি গুড ফর দ্য হোল ইকোনমি। এবং একটা মার্কেটকে ভাইব্রেন্ট রাখার জন্য সারা বছরই কিন্তু একটা কোনো না কোনো স্পেকুলেশন থাকা দরকার। মানুষের অ্যাসপিরেশন থাকবে এটা হতে যাচ্ছে, কিন্তু এটার করার কারণে আমার মনে হয় লং টার্মের জন্য কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং এটা বোধহয় রিভিউ করার সুযোগ আছে, প্রয়োজন আছে রিভিউ করার। ধন্যবাদ মিজান ভাই, ধন্যবাদ বিপ্লব ভাই, আপনাদের অনেক ব্যস্ত সময়
থেকে সময় বের করে এসছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই শুনলেন আপনারা আলোচনা। আগামী দিন এই সময় আবারও প্রচারিত হবে মার্কেট ওয়াচ। আপনারা আমাদের সাথেই থাকবেন, এনটিভির অনুষ্ঠান দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।